আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমি মোহাম্মদ রাফিয়াল হাসান পড়াশোনা করছি রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকের চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর। তো এই ভেক্টরে মেইনলি কোশ্চেন সবখানেই মোটামুটি আসে। প্রথম চ্যাপ্টার নতুন শুরুর দিকের চ্যাপ্টার, তো অ্যাডমিশন বলো এইচএসসি সবখানেই মোটামুটি একটা থেকে দুইটা কোশ্চেন অল টাইমে আসে, প্রতি সালেই দেখা যায়। আজকে এই চ্যাপ্টারটাকে আমি টোটালি 4টা টাইপে ভাগ করছি। প্রথমটা হচ্ছে ভেক্টর, ক্যালকুলাস, নদী নৌকার কিছু ম্যাথ থাকবে, আর আপেক্ষিক বেদ। অ্যাডমিশনের জন্য রাজশাহী ইউনিভার্সিটি বলো, ভার্সিটি এক্সাম, কৃষি গুচ্ছ, ভার্সিটি গুচ্ছ, এই যে অ্যাডমিশন যে ভার্সিটির যে বেস এক্সামগুলো হয়, সেখানে মেইনলি এই ভেক্টরের কিছু বেসিক কোশ্চেন হবে। বেসিক কিছু কোশ্চেন আসে, নর্মাল একদম বেসিক যে পড়াশোনাগুলো থিওরি বেস বলো কিংবা সূত্র, টুকটাক যে ছোট ছোট ম্যাথ থাকে, সেই ম্যাথগুলো এই ভেক্টর থেকে আসে। এই ভেক্টরের টপিক যে ডট গুণফল, ক্রস গুণফল, ছোট ছোট যে টপিকগুলা। অ্যান্ড এই ক্যালকুলাস থেকে আসে। ক্যালকুলাসের মধ্যে কি আছে? কার্ল, ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট। আমরা ইন ডিটেলস পড়বো এর পরে গিয়ে। ক্যালকুলাসের মধ্যে আছে কার্ল, ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট। আর এই নদী নৌকা আর আপেক্ষিক বেগের যে পড়াশোনা কিংবা ম্যাথ থিওরি যেটাই বলো, এগুলা মেইনলি আসে হচ্ছে এইচএসসি কোশ্চেনের মধ্যে। নদী নৌকার ম্যাথ প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো বোর্ডে আসে, আপেক্ষিক বেগটাও থাকে। এই দুইটা টপিকের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু বড় হওয়ার কারণে ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি কিংবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ভার্সিটি গুচ্ছ, এগুলোতে খুব একটা দেখা যায় না, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য এই দুইটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক আমাদের পড়াশোনা আজকের। তো প্রথম যে টাইপটা সেটা হচ্ছে আমাদের ভেক্টর। ভেক্টর মানে পুরো চ্যাপ্টারটাই ভেক্টর, কিন্তু আমি ভেক্টরটাকে আলাদাভাবে যে ভেক্টরের যে বেসিক যে পড়াশোনা, ছোট ছোট যে টাইপ বা টপিকগুলো আছে, সেই টপিকগুলোকে একসাথে ভাবে আমি বলতেছি এটা ভেক্টর। তো ভেক্টরটা আমরা কি জানি? যেটার মান এবং দিক আছে সেটাই ভেক্টর। তো অবশ্যই মান থাকতে হবে এবং দিক থাকতে হবে। তো অত ইন ডিটেলসে পড়াশোনাতে না যাই, যেহেতু অ্যাডমিশনটা সামনে সামনে এইচএসসি এক্সামও আছে 2025-এর ব্যাচের। তো আমি একটু আগায় গিয়ে যে কোশ্চেন রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, তারপরে হচ্ছে যে সূত্র বা এইগুলা জাস্ট একটু ওয়ান শটের মধ্যে দেখায় দেই। তো এখানে দেখো যে এটা সাপোজ পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে এটা লব্ধিটা এই বরাবর, সাপোজ এটা আর ভেক্টর। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এই আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা। এগুলা সবাই সবকিছু জানো। তো এইটা সূত্রটা কি? নর্মালি আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। অ্যান্ড লব্ধির যে কোণ ট্যান, এটাকে প্রকাশ করা হয় থিটা দিয়ে। তো থিটা বের করার সূত্রটা আমরা কি জানি? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি? যার সাথে থিটা, যার সাথে থিটা সে মুক্ত। তার মানে পি এর সাথে থিটা আছে, পি ভেক্টরের সাথে থিটাটা আছে, তাহলে মানে পি মুক্ত। তাহলে পি মুক্ত, তাহলে কিউ ট্যান মানে কি জানি? সাইন বাই কস না? সাইন বাই কস, তার মানে উপরে সাইন, সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। এগুলো একদম বেসিক পড়াশোনা, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ডিপে ঢুকি। সেটা হচ্ছে লব্ধি নির্ণয়ের জন্যই যদি একাধিক বল থাকে, একাধিক বল থাকে, সাপোজ এটা, এই রিলেটেড একটা কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 2021-22 সেশনে। তো একাধিক বল আছে এখানে। এখানে সাপোজ এটা P1, P2, P3, P4, P5, P6, ঠিক আছে? এখন এই কোণটা দেয়া আছে সাপোজ 30 ডিগ্রি, এটা দেয়া আছে 30 ডিগ্রি, এটা দেয়া আছে 30 ডিগ্রি। এখন এখানে বলছে যে লব্ধি বল কত হবে এবং লব্ধি বল কত ডিগ্রিতে কাজ করতেছে এটা বাইর করতে হবে, রাইট? তাহলে এখানে লব্ধি বল, এখানে আমরা কি জানি? লব্ধি বল বের করার জন্য আর
cos থিটা ইজ ইকুয়ালস টু কি পি P1 cos 0, এখান থেকে আমি হিসাব করতেছি P1 থেকে, তাহলে P1 cos 0 প্লাস P2 cos, এই কোণটা কত হবে তাহলে 60 cos 60 প্লাস P3 cos 90 প্লাস P4 cos P4, এই কোণটা কত হবে 90 প্লাস 60, 90 প্লাস 60 প্লাস P5, P5 কত হবে 180 cos 180 প্লাস P6 cos, এটা কত 60, মানে 180 প্লাস 60, এখান থেকে আর cos থিটা পাচ্ছ, তাহলে সেম ভাবে তুমি আর sin থিটা পাচ্ছ, আর sin থিটার আরেকটা ইকুয়েশন পাচ্ছ সাপোজ। তাহলে এখন এইখান থেকে আর এর মান কিভাবে বাইর করবা, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন হয়, তাহলে কি জানো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এখান থেকে কি পাচ্ছ আর স্কয়ার ইকুয়ালস টু একটা ইকুয়েশন, এখান থেকে আর এর মান ইজিলি পেয়ে যাচ্ছ। সেম ভাবে আর এর মান যেহেতু পাচ্ছ, এখানে কিন্তু P1 P2 এই মানগুলো কিন্তু দেয়া থাকবে, P1 ইকুয়ালস টু P2 P3 P4 P, সাপোজ এটা হচ্ছে 4 নিউটন, তারপরে P5 ইকুয়ালস টু P6, এটা হচ্ছে 5 নিউটন, ঠিক আছে, মানগুলো কিন্তু দেয়া থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে তুমি লব্ধি বলের মানটা পাচ্ছ, লব্ধি বলের মান পেয়ে গেলে এখানে জাস্ট লব্ধি বলের মান বসাই দিলে তুমি থিটাটাও পেয়ে যাচ্ছ। এটা জাস্ট একটা বেসিক একটা ইকুয়েশন, একটা নর্মাল একটা ম্যাথ। ভেক্টরের এখন আরও কিছু একটু বেসিক পড়াশোনা একটু দেখি, সেটা হচ্ছে সাপোজ এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তো এই দুইটা ভেক্টরের ডট গুণফল কি হবে জানো তোমরা সবাই, ডট গুণফল ইকুয়ালস টু এ বি cos থিটা অ্যান্ড ক্রস গুণফল এ ক্রস বি এ বি সাইন থিটা, রাইট? এগুলো একদম বেসিক পড়াশোনা। সেমভাবে এই রিলেটেড আরও কোশ্চেন আসে যে এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কোনটা হবে, এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তার মানে বি এর অভিক্ষেপ, রাইট? তাহলে বি এর অভিক্ষেপ এ সাপেক্ষে এ এর সাপেক্ষে বি এর অভিক্ষেপ, এই কোশ্চেনটা আসে মানে এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যায় যে এই কোশ্চেন দিছে যে এ ভেক্টরের সাপেক্ষে বি এর অভিক্ষেপ কোনটা হবে, এই এ cos থিটা বলে, তারপরে বি cos থিটা বলে, তারপরে বি sin থিটা বলে, এ sin থিটা, এরকম আর কি অপশন থাকে যে এ এর সাপেক্ষে বি এর অভিক্ষেপ কোনটা হবে। মানে এটার আমরা ডট গুণফলে কি দেখছি, এ ডট বি ইজ ইকুয়ালস টু কি এ বি cos থিটা, এটা হচ্ছে ডট গুণফলের সূত্রটা আমরা জানি। তাহলে যার অভিক্ষেপ তার cos থিটা, তার মানে বি এর অভিক্ষেপ বলতেছে, তার মানে কি বি cos থিটা ইকুয়ালস টু কি এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, রাইট? তাহলে এখানে অপশন কোনটা আছে বি cos থিটা, অথবা বি cos থিটাটাকে কি লিখতে পারি এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আচ্ছা, আরো কিছু বেসিক যদি বলতে যাই তাহলে হচ্ছে যে একই সমতলে থাকবে কিনা, এটা সূত্রটা হচ্ছে তিনটা ভেক্টর আছে এ বি সি, তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে কিনা, এটা শর্তটা কি, শর্ত বিল্ড আপ করতে বলে। তাহলে এ বি সি তিনটা ভেক্টরের শর্তটা হচ্ছে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়ালস টু 0 যখন হবে, এ ডট বি ক্রস সি, তার মানে দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি আরেকটা ভেক্টরের ডট গুণফলের মান 0 হয় তবে এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। এখন কিছু বেসিক কোশ্চেন একটু সলভ করা যাক। রাজশাহী ইউনিভার্সিটিতে আসা এই যে দুইটা কোশ্চেন, হ্যাঁ,
একটা কোশ্চেন বলছে আর ভেক্টরের মান দেয়া আছে, এফ ভেক্টরের মান দেয়া আছে, তাহলে বলছে যে কাজ কত হবে। তাহলে কাজ সমান আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, ডাব্লিউ কি স্কেলার রাশি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট আর। তাহলে এফ ডট আর ডট গুণফল একটা, তাহলে এফ ডট আর কি হচ্ছে, এফ ডট আর 2 2 4 প্লাস 3 6 18 প্লাস 2 1 2, তাহলে কত হচ্ছে 20 24 জুল। একদম বেসিক কোশ্চেন। এটা কোশ্চেনটা আরেকটু ঘোরায় যদি আসে তাহলে এইভাবে আসতে পারে যে সাপোজ এখানে আমি এন দিয়ে দিলাম, এন দিয়ে দিলাম যে আর ভেক্টরের মান দেয়া আছে, এফ ভেক্টরের মান দেয়া আছে, এন এর মান কত হলে ডাব্লিউ ইকুয়ালস টু 0 হবে, এন এর মান কত হলে ডাব্লিউ ইকুয়ালস টু 0 হবে। তার মানে আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি এফ ডট আর। এই সেম কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে যে এন এর মান কত হলে ডাব্লিউ ইকুয়ালস টু 0 হবে, তাহলে ডাব্লিউর মানটা কত হচ্ছে 0, তাহলে এফ ডট আর এখানে গুণ করতে হবে জাস্ট 4 প্লাস 6n প্লাস 2 6 মাইনাস 6 ইকুয়ালস টু 6n, তাহলে n ইকুয়ালস টু -1, n ইকুয়ালস টু -1। একদম বেসিক কোশ্চেন এগুলা। n ইকুয়ালস টু -1 হইলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে, ঠিক আছে। এখন সব থেকে কমন একটা কোশ্চেন, এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, কৃষি, ভার্সিটি, গুচ্ছ সবখানে এই কোশ্চেনটা খুবই আসে, একটু ওলটপালট করে আসে যে কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল, কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা কৃষিতেও পাবা, ভার্সিটিতেও পাবা, ঢাবিতেও পাবা, সবখানে এটা মোটামুটি আসে, একটু ওলটপালট করে যে বলে এক্স অক্ষের সমান্তরাল কোনটা, এক্স অক্ষের উপর লম্ব কোনটা, ওয়াই অক্ষের সমান্তরাল কোনটা, ওয়াই অক্ষের উপর লম্ব কোনটা, একটু জাস্ট চেঞ্জ করে এটা কোশ্চেনটা আসে, প্রতিবারই রিপিট হয় মোটামুটি। তো এখানে কোশ্চেনটা হচ্ছে কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল, রাইট। আচ্ছা, এখানে ফার্স্ট অপশনটাতে কি আছে, আই ক্রস জে, তার মানে কে এর দিকে, আই ক্রস জে কে এর দিকে, তাহলে কে ক্রস আই হচ্ছে, কে ক্রস আই হলে কি হবে, জে এর দিকে, কে ক্রস আই জে এর দিকে, এক্স অক্ষের সমান্তরাল বলছে, জে কি এক্স অক্ষের সমান্তরাল না, জে এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে, তার মানে এইটা হবে না। তারপরে সেকেন্ড অপশন আই ক্রস জে, তার মানে কে ক্রস কে এটার বরাবর, কে ক্রস কে কি হচ্ছে, ক্রস গুণনে আমরা কি জানি, এ ক্রস বি ইকুয়ালস টু কি এ বি সাইন থিটা, থিটাটা কি এই দুটার অন্তর মানে মধ্যবর্তী কোণ, তাহলে কে ক্রস কে কোনটা কত হচ্ছে, তাহলে 0 ডিগ্রি, তাহলে সাইন জিরোর মান কত 0, তার মানে এটা কি 0, তার মানে এই অপশনও হচ্ছে না। আই ক্রস জে কে এর দিকে, সেম কে এর দিকে, কে ক্রস জে তার মানে কি মাইনাস আই, এক্স অক্ষের সমান্তরাল বলছে, আইটা কি এক্স অক্ষ বরাবর, তার মানে মাইনাস আই কি এক্স অক্ষের সমান্তরাল, ইয়েস, তার মানে এই 3 নাম্বার অপশন। আচ্ছা 4 নাম্বার অপশনটা আমরা একটু চেক করে নিই, কে ক্রস জে তার মানে কি মাইনাস আই ক্রস কে, তাহলে আই ক্রস কে, এখানে আই ক্রস কে তার মানে জে আসতেছে, মাইনাসটা থাকে যাচ্ছে, জে আসতেছে, রাইট, জে আসতেছে, এটাও হচ্ছে না। আচ্ছা সেম ভাবে এখন আমি যদি বলি যে ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব, তাহলে ওয়াই অক্ষ কোনটা আমি ধরতেছি, এইটা ওয়াই অক্ষের উপর লম্ব কোনটা হচ্ছে, জে কি ওয়াই অক্ষের উপর লম্ব না, জে ওয়াই অক্ষ বরাবর, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল, এটা তো হচ্ছে না, এটা তো 0, মাইনাস আই ওয়াই অক্ষের উপর লম্ব, এখানে মাইনাস জেটা ওয়াই অক্ষ সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে মাইনাস আই হবে অ্যান্সার, ওয়াই অক্ষের উপর লম্ব হইলে। একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফলের ক্ষেত্রে ফার্স্টে আসি সামান্তরিকে,
ঠিক আছে, সামান্তরিকা। আমরা নর্মালি ভাবে এইভাবে শুরুতেই দেখছিলাম যে পি ভেক্টর কিউ ভেক্টর এটা লব্ধিটা আর বরাবর যাচ্ছে, রাইট? তার মানে এইটাকে যদি আমি এই ভেক্টরটাকে যদি আমি এইভাবে বর্ধিত করি কিংবা ইমাজিন করি এটা সমান্তরালে তাহলে এটা একটা সামান্তরিক হচ্ছে। আর এই লব্ধিটা কোন বরাবর ক্রিয়া করতেছে? আর বরাবর না, আর বরাবর। আরটা কি? কর্ণ। আরটা কর্ণ। আর সামান্তরিকের ক্ষেত্রে যদি দেখি সেম ভাবে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, হ্যাঁ, দুইটা হচ্ছে সন্নিহিত বাহু। সামান্তরিকের একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, পি ভেক্টর কিউ ভেক্টর। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, তাই না? ক্ষেত্রফল এটার ক্ষেত্রে পি ক্রস কিউ। পি ক্রস কিউ কিভাবে করে না করে এটা তোমরা অবশ্যই ইন ডিটেলস জানো অলরেডি। তো ক্ষেত্রফল এটা আসতেছে সেম ভাবে। এখন আমি যদি বলি একটা ত্রিভুজের, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের সেম ভাবে এইখানে পি, এটা হচ্ছে কিউ। ত্রিভুজের ক্ষেত্রে কি একটা ত্রিভুজ কি সামান্তরিকের কি অর্ধেক হচ্ছে না? এইখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তার মানে অর্ধেক। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন পি ক্রস কিউ, ঠিক আছে? আচ্ছা, এখন একটা সামান্তরিকের যদি কর্ণ দুইটার ভেক্টর দেয়া থাকে, কর্ণ দুইটার ভেক্টর, কর্ণ দুইটা, এটা আর এটা এস সাপোজ, হ্যাঁ, কর্ণ দুইটার ভেক্টর দেয়া আছে। তাহলে কর্ণ দুইটার ভেক্টর দেয়া থাকলে ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন আর ক্রস এস। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের কিছু বেসিক সূত্র। কিছু এখন ম্যাথ দেখা যায়, একটা ম্যাথ দেখা যাক, তাহলে হচ্ছে আরো ভালো একটু ক্লিয়ার হইতে পারবা। ছোট ছোট ম্যাথ তো এগুলো, তো এই ম্যাথগুলো আর কি এই ভার্সিটির যে অ্যাডমিশন থাকে এই অ্যাডমিশন গুলোতে খুব কমনলি আসে। তো একটা ম্যাথ দেখা যাক। কোশ্চেনটা হচ্ছে এ একটা ভেক্টর সাপোজ 2i 3j প্লাস 4k, বি একটা ভেক্টর i 2j 5k। এন দুইটা ভেক্টর দেয়া আছে, বলতেছে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? তা ক্ষেত্রফলটা আমরা কি জানি, সন্নিহিত বাহু হইলে এ ক্রস বি। এ ক্রস বি এখন কিভাবে বার করব? আই জে কে 2 3 4 1 2 5। এখন এখানে জাস্ট নর্মালি তোমরা নির্ণায়ক ম্যাট্রিক্স পড়ছো, এন্ড জাস্ট মানটা বের করা, ঠিক আছে? সেকেন্ড টাইপটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে তিনটা টপিক আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ, ঠিক আছে? এই টপিকটা থেকে কোশ্চেন মানে খুবই আসে, মানে প্রত্যেকবার যে এক দুইটা যে কমনলি কোশ্চেন হয় সেই কমন কোশ্চেনগুলোর মধ্যে এই ক্যালকুলাসের এই কোশ্চেনগুলো আসে। তো একটু বেসিক পড়াশোনাটা দেখে তারপরে একটু কিছু কোশ্চেন সলভ করা যাবে, সমস্যা নেই। তো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ, এখানে হচ্ছে একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হচ্ছে ডাইভারজেন্স। এটা কি? ড, তার মানে কি? ডট গুণফল। কার্ল, কার্লে কি? ক, ক মানে কি? ক্রস গুণফল, ঠিক আছে? আর গ্রেডিয়েন্টটা হচ্ছে ডট গুণফল একবার হয়েছে, ক্রস গুণফল একবার হয়েছে, যেহেতু গ্রেডিয়েন্ট তার মানে পুরোটার সাথে পুরোটা, ঠিক আছে? এভাবে মনে রাখবা। তো কমন কোশ্চেনগুলোর মধ্যে একটা থাকে যে সলিনয়েডাল হবে কিনা কিংবা ঘূর্ণনশীল অঘূর্ণনশীল হবে কিনা। সলিনয়েডালের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে ডট গুণফল দুইটা ভেক্টর, সাপোজ এটা এ একটা ভেক্টর, এটা ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে সেটা সলিনয়েডাল। সলিনয়েডাল, ডট গুণফল 0। কারণ কার্লে আসি, ঘূর্ণনশীল অঘূর্ণনশীলের যে ব্যাপারটা সেটা হচ্ছে কার্লের সাথে রিলেটেড। কার্লের মধ্যে ঘূর্ণনশীল অঘূর্ণনশীলের জন্য হইতে হয় যে ক্রস গুণফল
একবার 0 হবে ইকুয়ালস টু 0, আর ক্রস গুণফল যখন নট ইকুয়ালস টু 0 তখন একটা ঘূর্ণনশীল, একটা অঘূর্ণনশীল, একটা সংরক্ষণশীল, একটা অসংরক্ষণশীল। এটা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে একটা উদাহরণ দিই আমি ভালোভাবে, তাহলে মনে থাকবে আশা করি। তোমরা সাপোজ একটা ফ্যান নিয়ে আসছো, ফ্যান নিয়ে আসছো, ফ্যানটা কি জন্য নিয়ে আসছো? চালানোর জন্য। তো আনবক্সিং করছো, আনবক্সিং করে ফ্যানটা লাগাইছো, ফ্যানটা লাগানোর পরে দেখতেছো যে ফ্যানটা নষ্ট, চলতেছে না। তো নষ্ট হইলে তখন কি করবা? স্বাভাবিকভাবে ফ্যানটা আবার বক্সের মধ্যে ঢুকায় রাখবা, ফেরত দিবা বা ফেলায় রাখবা, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? ফ্যানটা নষ্ট, ফ্যানটা নষ্ট, নষ্ট হওয়ার কারণে কি হচ্ছে? অঘূর্ণনশীল। ঘুরতেছে কি? ঘুরতেছে না, তার মানে কি? অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল হওয়ার দরুন কি করতেছো তোমরা? আবার বক্সের মধ্যে ঢুকায় ফ্যানটা হয় ফেলায় রাখতেছো বা ফেরত দিতেছো, এরকম একটা কিছু। তার মানে কি হচ্ছে? সংরক্ষণ করা হচ্ছে। তাহলে সংরক্ষণশীল, ঠিক আছে? তাহলে কি এখানে আসতেছে যে ক্রস গুণফলের মান এখানে কি আসতেছে? 0। আউটপুট 0 না? কিভাবে 0? কারণ ফ্যানটা তো নষ্ট, ফ্যানটা তো তোমরা চালাইতে পারতেছো না, যার কারণে কি আউটপুটটা আমার 0 আসতেছে, কোনো আমি আউটপুট পাচ্ছি না। তার মানে কি ক্রস গুণফলের মান 0, নষ্ট হওয়ার কারণে এটা অঘূর্ণনশীল, ফ্যান চলতেছে না, ঘুরতেছে না। তাহলে কি তুমি আবার বক্সিং করে রাখতেছো, তার মানে সংরক্ষণশীল। সেম ব্যাপারটা ঘটবে তার অপোজিট ঘটনায়। একটা ফ্যান নিয়ে আসছো, ফ্যানটা ঠিক আছে, ফ্যানটা তাহলে কি ঘুরতেছে, তার মানে কি ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল হওয়ার কারণে তোমরা কি ফ্যানটাকে খুলে আবার বক্সিং করতেছো না, তার মানে কি ফ্যানটা সংরক্ষণ হচ্ছে না, তার মানে অসংরক্ষণশীল। অসংরক্ষণশীল। তাহলে এখানে কি আসতেছে? আউটপুট কি তোমরা 0 পাচ্ছ? অবশ্যই 0 না, এখানে আউটপুট পাচ্ছ, ফ্যানটা ঘুরতেছে, তার মানে ক্রস গুণফলের মান নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন কিছু ম্যাথ দেখা যাক একটু। এখানে একটা আমি ভেক্টর দিয়ে দিছি যে পি ভেক্টর ইকুয়ালস টু 9x y স্কোয়ার প্লাস 5z i প্লাস 4y স্কোয়ার প্লাস 2xz j প্লাস 3x স্কোয়ার প্লাস 2z k। তাহলে এই ভেক্টরটার ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্ল কত হবে না হবে সবগুলো একটা ভেক্টর দিয়ে দেখাচ্ছি। ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হবে? ডট গুণফল, ডট গুণফল ফাই ইকুয়ালস টু কত হবে? ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। ফাই এর মান এটা আমরা জানি। তাহলে ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণফল, তাহলে ডেল ডট পি। ঠিক আছে, ডেল ডট পি মানে আই এর সাথে আই, তাহলে ডেল এক্স 9x y স্কোয়ার প্লাস 5z প্লাস জে এর সাথে জে ডেল ওয়াই 4y স্কোয়ার প্লাস 2xz কে এর সাথে কে, তাহলে ডেল জেড 3x স্কোয়ার প্লাস 2z। ডট গুণফল এখানে জাস্ট ডিরেক্টলি, এখানে জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে x আছে, তার মানে এটা ডিফারেন্সিয়েট হবে 9y স্কোয়ার, x কে ডিফারেন্সিয়েট করলে 1 ইন্টু 1 প্লাস এখানে x নাই, তার মানে এটা 0 প্লাস এটাতে y এর সাথে ডিফারেন্সিয়েশন, তাহলে 2y, এখানে y নাই, তার মানে এটা 0 প্লাস z এর সাথে ডিফারেন্সিয়েশন, এখানে z নাই, তার মানে এটা 0 প্লাস এখানে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2। তাহলে কি আসতেছে? 9y স্কোয়ার প্লাস 8y প্লাস 2। এটা হচ্ছে ডাইভারজেন্সের মান। ঠিক আছে, এখন সেম ভাবে এখন যদি আমি কার্লের মান বার করি, কার্ল মানে কি জানি? ক্রস গুণফল, তাহলে ফাই ক্রস পি। তাহলে কার্লের মান বাইর করতে হলে আই জে কে, ফাইটা আগে আছে, তার মানে ডেল এক্স ডেল ওয়াই
ডেল ডেল জেড আই এর এখন বসবে, তাহলে 9xy² প্লাস 5z 4y² প্লাস 2xz 3x² প্লাস 2z। এখানে জাস্ট নির্ণায়কের মান হিসাব করা, 3x² প্লাস 2z ডেল ডেল জেড 4y² প্লাস 2xz। বাকিটা যে তোমরা নির্ণায়ক বা ম্যাট্রিক্সের মধ্যে যেভাবে মানটা বের করছো ওইভাবে মানটা বের করবা। এটা জাস্ট ক্যালকুলেশনটা আমি দেখা দিচ্ছি নর্মাল। এখানে ওয়াই এর কোনো মান নাই, তার মানে এটা কি জিরো হচ্ছে। এখানে জেড এর মধ্যে এইখানে জেড এর মান আছে, তার মানে কি এটা জিরো। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 2x, আর বাকিটা তো এখানে আসতেছে, তাহলে এটা কি আসতেছে মাইনাস 2x আই। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার দেখার মতন, সেটা হচ্ছে এটা তো আসতেছে বাকিটা ডাইভারজেন্স। আমি যখন করলাম ডাইভারজেন্সে কিন্তু জাস্ট মান আসছিল যে এইরকম একটা কিছু, যে একটা মান আসছিল, তাই না? এরকম একটা মান আসছিল। ওখানে কি কোনো ভেক্টর ফাংশন ছিল? এই যে আই ক্যাপ, জে ক্যাপ বা কে ক্যাপ, এরকম কি কোনো ফাংশন ছিল? ছিল না। তার মানে ডাইভারজেন্সটা কি হচ্ছে, ডট গুণফল। যেহেতু আমরা ডট গুণফলের সূত্র থেকে কি জানি, ডট গুণফল হয়ে স্কেলার একটা রাশি আসবে, দুইটা ভেক্টর রাশির ডট গুণফলে স্কেলার রাশি আসবে। তার ডাইভারজেন্সে তাহলে কি স্কেলার রাশি আসতেছে কিন্তু। আর কার্লের মধ্যে আমরা কি জানি, কার্লে ক্রস গুণফল হবে, দুইটা ভেক্টর রাশির গুণফলে একটা ভেক্টর রাশি আসবে। কার্লে কিন্তু ভেক্টর রাশি আসতেছে, এই যে আই ক্যাপ, পরে ক্যালকুলেশনের মধ্যে জে ক্যাপ কে ক্যাপ আসবে অবশ্যই, আই ক্যাপ আসছে, তার মানে এটা একটা ভেক্টর রাশি। এই কোশ্চেনটা খুবই আসে কমনলি, যে ভেক্টরের গুণফলে আবার একটা ভেক্টর রাশি কোনটা কোনটা থেকে আসতেছে, কার্লে। আর ভেক্টর গুণফলে স্কেলার রাশি আসতেছে কি থেকে, ডাইভারজেন্সে। ঠিক আছে। আচ্ছা, এখন গ্রেডিয়েন্টে দেখা যাক। আচ্ছা, এখন গ্রেডিয়েন্টে আসা যাক। গ্রেডিয়েন্টটা ওই দুইটার থেকে একটু ভিন্ন, কারণ ওই দুইটাতে ডাইভারজেন্সে কি ঘটে, দুইটা ভেক্টর ডট গুণফল করে একটা স্কেলার মান নির্ণয় করতেছে। দুইটা ভেক্টর ডট গুণফল করে একটা স্কেলার মান। আর কার্লের ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা ভেক্টর ক্রস গুণফল করে একটা ভেক্টর মান নির্ণয় করতেছে। তাহলে ডাইভারজেন্স আর কার্লের মধ্যে আমরা দেখতেছি দুইটাতেই দুইটা ভেক্টর থেকে একবার স্কেলার হচ্ছে, একবার ভেক্টর হচ্ছে। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটু আলাদা হবে। গ্রেডিয়েন্টে কি করবে, একটা স্কেলার রাশি আছে, এই দেখো পি, যে মানটা, পি এর মানের মধ্যে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন নাই, আই ক্যাপ জে ক্যাপ কিংবা কোনো ভেক্টর যে সাইনটা থাকে, কোনো ভেক্টর চিহ্ন নাই। তাহলে গ্রেডিয়েন্ট কি করবে, একটা স্কেলার রাশিকে ভেক্টরে রূপান্তর করবে। তাহলে এই টপিকটা একটু ইম্পর্টেন্ট। কিরকম, যে গ্রেডিয়েন্ট কি করে, স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে। ডাইভারজেন্স কি করে, ভেক্টরকে স্কেলারে রূপান্তর করে। আর কার্ল কি করে, ভেক্টরকে ভেক্টরে রূপান্তর করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্টে কি হচ্ছে, গ্রেডিয়েন্টে এই যে এইভাবে জাস্ট হচ্ছে স্কেলারটাকে গুণ হবে, এটা হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। তাহলে ডেল ডেল এক্স ইন্টু 4x² প্লাস 6yz² প্লাস 8xy জেড আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই ইন্টু 4x² প্লাস 6yz² প্লাস 8xy জেড জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড 4x² প্লাস 6yz² প্লাস 8xy জেড কে ক্যাপ। এখানে জাস্ট এখন নর্মাল ক্যালকুলেশন। এখানে দেখো কি হচ্ছে, এটাকে ডিফারেন্সিয়েট করার পর কি থাকতেছে, আই ক্যাপ। এটাকেও ডিফারেন্সিয়েট করার পর জে ক্যাপ, এটাকে ডিফারেন্সিয়েট করার পর কে ক্যাপ। তার মানে কি স্কেলার ফাংশন কিসে পরিণত হচ্ছে, ভেক্টরে। কিসে পরিণত হচ্ছে, ভেক্টরে পরিণত হচ্ছে। তো এই যে ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে, এই যে আমি মুখে যেটা বললাম যে গ্রেডিয়েন্ট কি করতেছে, একটা স্কেলারকে ভেক্টরে রূপান্তর করতেছে, ডাইভারজেন্স কি করতেছে, ভেক্টরকে স্কেলারে রূপান্তর করতেছে, কার্ল ভেক্টরকে ভেক্টরে রূপান্তর করতেছে। এই যে ছোট বেসিক যে কোশ্চেনগুলো, এই ছোট কোশ্চেনগুলোই তোমার ভার্সিটি অ্যাডমিশন এক্সামের মধ্যে খুব বেশি আসে। আমাদের 3 নম্বর টপিকটা হচ্ছে নদী নৌকার। নদী নৌকার টপিক থেকে কোশ্চেন অ্যাডমিশনে
খুব একটা বেশি আসে না, কারণ এইটার হচ্ছে ম্যাথগুলো একটু বড় হয়, তো যার কারণে আসে না। কিন্তু টপিকটা একটু পড়ায় দিচ্ছি, একটু রিভাইসের মধ্যে রাখলে যদি আসে বাই এনি চান্স, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এক্সাম হলে। এই কোশ্চেনটা নর্মালি এইচএসসির যে গ নাম্বার বা ঘ নাম্বারের যে ম্যাথগুলো থাকে ওই ম্যাথগুলোতে সব থেকে বেশি আসে। তো শুরু করা যাক নদী নৌকার টপিকটা। নদী নৌকাকে দুইটা ভাগে ভাগ করা যায়। নদী নৌকার যে ম্যাথগুলো থাকে মেইনলি সে দুইটা ভাগের একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, আরেকটা হচ্ছে ন্যূনতম সময়। ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়। আচ্ছা, ন্যূনতম দূরত্ব বলতে আমরা কি বুঝি? যে লম্ব দূরত্ব যেই থাকে সেই লম্ব দূরত্বটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব। তাহলে আমি যদি এখন বলি যে এইটা হচ্ছে একটা নদী, নদীটার এই বরাবর যদি স্রোতের বেগ থাকে, এই বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, আর নৌকার বেগ এই বরাবর বা এই বরাবর যে কোনো দিকে আর কি থাকুক, এটা হচ্ছে নৌকার বেগ। তো নদীটা ন্যূনতম দূরত্বে যদি আমি পার হতে চাই, নদীটা ন্যূনতম দূরত্বে যদি পার হতে চাই, তাহলে কোন দূরত্বটা সব থেকে শর্টেস্ট হবে? শর্টেস্ট হবে এটার প্রস্থ বরাবর একদম আড়াআড়ি ভাবে যে দূরত্বটা, নদীর প্রস্থ বরাবর একদম আড়াআড়ি যে দূরত্বটা হবে, সেই দূরত্বটাই হবে ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব ক্যালকুলেট করার যে সূত্রগুলো বা ফর্মুলাটা, এটা একটু জাস্ট শর্টের মধ্যে আমি বলে দেই। যে এটা নদী, নদীটার স্রোতের বেগ আছে এই বরাবর, এটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ। আর এই বরাবর যদি নৌকার বেগ হয়, নৌকার বেগকে ইউ দ্বারা প্রকাশ করলাম, নৌকার বেগ। তাহলে এই বরাবর যদি পৌঁছায়, এটা হচ্ছে ডি, সরি এটা হচ্ছে আর। আর এই যে ন্যূনতম দূরত্বে পৌঁছানোর ক্ষেত্রে, ন্যূনতম দূরত্বে পৌঁছানোর ক্ষেত্রে কি স্রোতের বেগের সাথে থিটাটা কত হবে? 90 ডিগ্রি করে পৌঁছাতে হবে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? ন্যূনতম দূরত্বে যদি পৌঁছাতে চায়, থিটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমাকে 90 ডিগ্রি কোণে নদীটা পার হইতে হবে। 90 ডিগ্রি কোণে যদি আমি পার হতে চাই, তাহলে আমরা যে লব্ধির মান আছে, লব্ধির মান থেকে আমরা কি জানি? যেটা থিটা হবে, থিটার থেকে বেশি কোণে যাত্রা শুরু করতে হয়। তার মানে আলফার মান 90 থেকে বেশি হতে হবে, আলফার মান 90 থেকে বেশি হবে। আলফা এখানে কত হবে? কত কোণে যাত্রা শুরু করতে পারলে আমি নদী আড়াআড়ি ভাবে পার হব। এখানে আমার এটাই ক্যালকুলেট করার জাস্ট। তা স্বাভাবিকভাবে সূত্র অনুযায়ী আমরা কি জানি? আর ইজ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, রাইট? আরেকটা সূত্র কি জানি? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু যার সাথে কোণ, যার সাথে থিটা সে মুক্ত, যার সাথে থিটা সে মুক্ত। এটা একটু আগে আমি পড়াইছি অলরেডি, যার সাথে থিটা সে মুক্ত, তার মানে ভি মুক্ত। আর ইউ এর ক্ষেত্রে ইউ সাইন আলফা, ইউ কস আলফা। এখানে থিটার মানটা আমার নোন, থিটার মান 90, এটা আমি জানি। ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে থিটার মান 90, এটা জানি। থিটার মান যদি 90 হয়, তাহলে ট্যান 90-র মান কত? ট্যান 90-র মান ইনফিনিটি। ইনফিনিটিটাকে কিভাবে লিখতে পারি? 1/0, 1/0 এটা বসতেছে। তাহলে আলটিমেটলি ভি প্লাস ইউ cos alpha is equals to 0, v plus u cos alpha equals to 0। এখান থেকে আমি আলফার মান বাইর করতে পারি যে cos ইনভার্স মাইনাস ভি ভাগ ইউ, ঠিক আছে? ভি আর ইউ এর মান দেয়া থাকবে নর্মালি ম্যাথের মধ্যে, ভি আর ইউ এর মান দেয়া থাকবে, আলফার মান বের হয়ে যাবে। আলফার মান বের হলে সব আর কি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে আলটিমেটলি। আচ্ছা, এখন সেকেন্ড যে টাইপটা আছে সেটা হচ্ছে ন্যূনতম সময়। ন্যূনতম সময়ের ক্ষেত্রে বলতে গেলে নদী যেই পাশে প্রবাহিত হবে সেই পাশে নৌকা চালালে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, নাকি নদীর স্রোত যেই পাশে তার বিপরীত পাশে নৌকা চালালে তাড়াতাড়ি পৌঁছানো যাবে? একটা সহজ হিসাবে বলি, নদীর স্রোত যে পাশে সেই বরাবর নৌকা গেলে তাড়াতাড়ি পৌঁছানো পসিবল হবে, কারণ স্রোতের দিকে তুমি যাত্রা যেহেতু শুরু করতেছো। আর স্রোতের বিপরীতে যদি যাত্রা করো, তাহলে কি স্রোতের
বেগটাকে টক্কর দিয়ে তারপরে তোমাকে পৌঁছানো আর কি আরম্ভ করতে হবে, এরকম একটা ব্যাপার এসে যায়। তো স্রোতের সাথে, স্রোতের অনুকূলে, সাপোজ স্রোত এই বরাবর চলতেছে, স্রোত এই বরাবর প্রবাহিত হচ্ছে, তাহলে এখন তোমাকে ন্যূনতম সময়ে পৌঁছাতে হবে। ন্যূনতম সময়ের ক্ষেত্রে তোমাকে রওনা করতে হবে 90 ডিগ্রিতে, রওনা করতে হবে 90-তে। তার মানে এখানে আলফার মান 90, আলফার মান 90, তাহলে তুমি পৌঁছাবা এই বরাবর। এটা হচ্ছে আর, এটা ভি, এটা ইউ। রওনা করতে হবে 90-তে, তার মানে আলফা 90, আলফা 90, আর এটা হচ্ছে থিটা। তখন থিটা আননোন, থিটা আননোন। তাহলে 90 ডিগ্রিতে যদি আমি রওনা করি, তাহলে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। জাস্ট ইউ স্কোয়ার ভি স্কোয়ার কি কারণে থাকতেছে, ওইখানে প্লাস 2 ইউভি কস আলফা, কস আলফা, আলফার মান হচ্ছে 90, তাহলে কস 90, কস 90 মান তাহলে 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। সো সেই জন্য আমি এটা লিখলাম না। তাহলে আর মানে রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট ইজ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে রেজাল্টেন্টটা হচ্ছে এখানে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর ট্যান থিটা, এই থিটাটাই আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, রাইট? ট্যান থিটা, আর থিটা কি হচ্ছে, যার সাথে থিটা সে মুক্ত, তার মানে ভি মুক্ত, এখানে ভি মুক্ত, এখানে ইউ সাইন আলফা, ইউ কস আলফা। আলফার মানটা জানি, তার মানে ইউ কস আলফার কত, 0। তাহলে ইউ সাইন আলফার মান কত, সাইন 90-র মান হচ্ছে 1, তার মানে এখানে ইউ বাই ভি। তার মানে এখানে আমার থিটা আসতেছে ট্যান ইনভার্স ইউ বাই ভি, ট্যান ইনভার্স ইউ বাই ভি। এটা আরেকটা ফর্মুলা। তো এই ছোট ছোট যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলাই মেইনলি ম্যাথের মধ্যে আর কি দরকার পড়ে, এর বাইরে ওইভাবে কিছু আর কি আসে না এটা থেকে। আর অ্যাডমিশনে খুব একটা বেশি দেখা যায় না, কারণ এটার ম্যাথগুলো একটু বড় হয় তো। আর ভার্সিটি বলো কিংবা কৃষি, তারপর হচ্ছে গুচ্ছ ভার্সিটির যে এক্সামগুলো থাকে, ওইখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো ক্যালকুলেটরের একটু কাজ দরকার পড়ে, টুকটাক যে ক্যালকুলেশনগুলো আছে একটু বড় ক্যালকুলেশন হওয়ার কারণে ক্যালকুলেটর দরকার পড়ায় আর কি। ভার্সিটি যে এক্সামগুলো, ভার্সিটি এক্সামে এই টাইপটা থেকে ম্যাথ খুব রেয়ারলি আর কি দেখা যায়। একদম লাস্ট টপিকটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ থেকে এইচএসসিতে কোশ্চেন আসে, আর অ্যাডমিশনে মোটামুটি ছোট ছোট যে কিছু থিওরি বেস পড়াশোনার যে কোশ্চেনগুলো থাকে অ্যান্ড ছোট ছোট ম্যাথ, এগুলো হচ্ছে কিছু থাকে। তো আজকে একটু বেসিক থেকে পড়ে আমরা হচ্ছে কিছু ম্যাথ আর কি সলভ করব। তো আপেক্ষিক বেগ জিনিসটা মেইনলি কি, পৃথিবীতে সবকিছুর সাপেক্ষে আর কি আপেক্ষিক। এক কথা যদি আমি বলি, মনে করো তুমি হচ্ছে ট্রেনে করে যাচ্ছ, হ্যাঁ একটা ট্রেনে করে যাচ্ছ, তুমি এখানে তুমি আসো, ট্রেনে করে যাচ্ছ, ট্রেনের জানলা দিয়ে তুমি যখন বাইরের ভিউটা যখন দেখবা, তুমি তো ট্রেনে বসা, তুমি ট্রেনে বসা অবস্থায় স্থির অবস্থায় আসো, তুমি স্থির, তুমি স্থির। আর তুমি ট্রেনের জানলা দিয়ে যখন বাইরের কোনো সিনারি বা যাই হোক হাবিজাবি যাই আছে, তো ওটা যখন দেখবা তখন ওটা কি তোমার সাপেক্ষে কি মনে হচ্ছে, গতিশীল। কারণ ওটা মনে হচ্ছে তুমি যদি সামনের দিকে আগাও, তখন বাইরের যে সিনারিটা আছে, বাইরের যে গাছ বাড়ি যাই কিছু, সেটা হচ্ছে মনে হচ্ছে যে পিছনের দিকে সরে যাচ্ছে, পিছনের দিকে সরে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি ওটা সরে যাচ্ছে? অবশ্যই না। তো ওটা তো ওটার জায়গাতে স্থির আছে, কিন্তু তুমি গতিশীল অবস্থায় আছো, তুমি ট্রেনে গতিশীল আছো, কিন্তু তুমি তোমার অবস্থানে আবার স্থির আছো। তো একটা সাপেক্ষে আরেকটাকে যখন বিচার করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে মেইনলি আপেক্ষিক। আরেকটু ভালোভাবে যদি এখন আমি বলি, সেটা হচ্ছে তোমরা দুই বন্ধু একসাথে বসে আসো, সাপোজ তোমরা দুই বন্ধু একসাথে বসে আসো, হ্যাঁ দুইজন একসাথে বসে আসো সামনাসামনি, দুইজন একসাথে সামনাসামনি বসে আসো। তোমরা একজন আরেকজনের সাপেক্ষে স্থির, একজন আরেকজনের সাপেক্ষে স্থির। তোমার বন্ধু তোমার সাপেক্ষে স্থির, তুমি তোমার বন্ধুর সাপেক্ষে স্থির, ওকে। কিন্তু তোমরা কি অ্যাকচুয়ালি স্থির? অবশ্যই না, কারণ তোমরা পৃথিবীর মধ্যে আসো, আবার পৃথিবীটা আবার গতিশীল অবস্থায় আছে, পৃথিবীটি তার নিজস্ব গতি পথের মধ্যে আবার ঘুরতেছে কিংবা গতিশীল অবস্থায় পাক খাচ্ছে। তো তাহলে কি তোমরা কি মানে কোনটাও কি ঠিক হচ্ছে অ্যাকুরেটলি? অ্যাকুরেটলি ঠিক হচ্ছে না আসলে। তো একটা আরেকটা সাপেক্ষে আর কি স্থির কিংবা গতিশীল, এটা চলমান অবস্থায় আছে। তো আপেক্ষিক যে বেগটা আছে, আপেক্ষিক বেগের যে লজিকটা, সেটা হচ্ছে একটা ম্যাথের যে বেস, সেটা হচ্ছে বলি বৃষ্টির কথা যদি চিন্তা করো, বৃষ্টি বৃষ্টি কিন্তু সবসময় উলম্বভাবে পড়বে, বৃষ্টি সবসময় উলম্বভাবে পড়ে।
কিন্তু আমরা বৃষ্টিকে কখনো এইভাবে পড়তে দেখি কিংবা এইভাবে পড়তে দেখি। কি কারণে পড়তে দেখি এটার প্রথম কারণটা হচ্ছে বাতাস। প্রথম কারণ বাতাস। বাতাস যেই পাশে প্রবাহিত হয় বৃষ্টি ওই পাশে বেঁকে যায়, বৃষ্টির পানিটা ওই পাশে বেঁকে যায়। কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি সবসময় উলম্বভাবেই পড়বে, মেঘ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত উলম্বভাবে পড়বে। যদি কোনো বাতাস না থাকে বৃষ্টি বাঁকবে না, বৃষ্টি সবসময় উলম্বভাবে পড়বে। অ্যান্ড সেকেন্ড যে কারণটা থাকে সেটা হচ্ছে তুমি যখন গতিশীল অবস্থায় থাকো তখন বৃষ্টি তোমার কাছে কিছু অ্যাঙ্গেলে বেঁকে পড়তেছে বলে মনে হবে, রাইট? আচ্ছা, অ্যান্ড বৃষ্টির যে ম্যাথ আছে সেই ম্যাথ থেকে আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার হই। আচ্ছা, তুমি সাপোজ এই বরাবর গতিশীল অবস্থায় আছো, বৃষ্টি উলম্বভাবে পড়তেছে, বৃষ্টির অ্যাকচুয়াল যে গতিপথ সেটা হচ্ছে এটা, মেঘ থেকে এটা ভূপৃষ্ঠতে তুমি হচ্ছে ডান সাইডে গতিশীল অবস্থায় আসো, উলম্বভাবে উপর থেকে পড়তেছে, তার মানে নিচ দিকে চলে যাচ্ছে আলটিমেটলি। এখন এখানে তুমি গতিশীল অবস্থায় থাকার কারণে বৃষ্টির বেগটা তোমার কাছে কত ডিগ্রিতে বাঁকা অবস্থায় পড়তেছে বলে মনে হবে, ঠিক আছে? কারণ তুমি যেহেতু গতিশীল আছো, আমি বলছি যেহেতু যে দুইটা কারণে বৃষ্টির বেগ উলম্বভাবে পড়তেছে বলে মনে হবে না। একটা হচ্ছে বাতাস, আর একটা হচ্ছে তুমি যদি গতিশীল থাকো, মানে তুমি হাঁটতেছো, সাইকেল চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, যেটাই হোক, তো তোমার কাছে বৃষ্টির বেগটা কোন পাশে বাঁকতেছে বলে মনে হবে। এখানে আরেকটা লজিক, সেটা হচ্ছে এখানে তুমি বৃষ্টির বেগ বার করতেছো কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে বার করতেছো, তোমার সাপেক্ষে বার করতেছো। তাহলে যার সাপেক্ষে বার করতে হবে সে অল টাইম নেগেটিভ হয়ে যাবে। তার মানে তুমি এই ডান দিকে থাকলে তুমি নেগেটিভে চলে আসছে, বাম দিকে চলে আসছো। যার সাপেক্ষে সে বিপরীত হবে, এই কথাটা মনে রাখবা। যার সাপেক্ষে সে বিপরীত হবে বলতে সে নেগেটিভ হয়ে যাবে, যে পাশে থাকবে তার বিপরীত দিকে চলে আসবে। তুমি ডান দিকে ছিল, তুমি বাম দিকে চলে আসছো, তার মানে বৃষ্টির বেগটা তোমার কাছে সাপোজ এরকম মনে হচ্ছে যে এটা রেজাল্টেন্ট, এটা মনে হচ্ছে যে এত কোণে বেঁকে পড়তেছে, রাইট? তাহলে এখন এটা কিভাবে বার করবে? এটা হচ্ছে নর্মাল যে ভেক্টরের যে লজিকগুলো থাকে সেই লজিক থেকেই তোমরা ইজিলি বার করতে পারবা। এটা হচ্ছে এই আর স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2RU কস আলফা। এখানে আলফার মানটা কত হবে? আলফার মান 90, এখানে জাস্ট মান বসানো, ঠিক আছে? অ্যান্ড থিটার মানটা কিভাবে পাবা? থিটার মান ওই ট্যান থিটার যে সূত্র আছে সেই ট্যান থিটার সূত্র থেকে অটোমেটিকলি পেয়ে যাচ্ছ, আলফার মানটা যেহেতু জানা। তো আমরা হচ্ছে এখন দুইটা আর কি ম্যাথ সলভ করব। একটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি এক্সামে আসছিল, আরেকটা হচ্ছে কৃষির যে গুচ্ছ এক্সাম থাকে সেই গুচ্ছ এক্সামের মধ্যে আসছিল। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা আসছে সেটা হচ্ছে পি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। আমি একটু আগে যখন পড়াইলাম তখনই বললাম যে যার সাপেক্ষে হবে সে নেগেটিভ হয়ে যাবে, তার মানে সে মাইনাস হয়ে যাবে। তাহলে বি এর সাপেক্ষে এখানে বলতেছে, বি এর সাপেক্ষে, তার মানে ভি আর কি হচ্ছে? ভি এ মাইনাস ভি বি। বি এর সাপেক্ষে হওয়ার কারণে ভি বিটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। কারণটা কি? যার সাপেক্ষে আমি বের করব তাকে আমার উল্টাই দিতে হবে বা নেগেটিভ করে দিতে হবে। এখন সেম ভাবে যদি আমি বলি যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তখন ভি আর কি হচ্ছে? এ কার সাপেক্ষে? এর সাপেক্ষে হওয়ার কারণে ভি বি মাইনাস ভি এ, ঠিক আছে? এখন সেকেন্ড একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে কৃষিতে আসছিল। এই কোশ্চেনগুলা কাইন্ড অফ সেম ভাবেই রিপিট হয় প্রত্যেকবারই, একটু হয়তো চেঞ্জ থাকে, একটু ওলটপালট করে, কিন্তু ক্যালকুলেশন বলো, লজিক বলো, থিওরি সবটাই আর কি সেম ভাবেই প্রত্যেকবার আসলে রিপিট হয়েই আসে। তো কোশ্চেনটা পড়া যাক একটু। একজন সাইকেল আরোহী কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে? আচ্ছা,
আমি একটু আগে কি পড়লাম বৃষ্টি সবসময় উলম্বভাবে পড়ে, বৃষ্টি সবসময় উলম্বভাবে পড়ে। সাপোজ এই বরাবর সাইকেল আরোহী আছে, তাহলে বৃষ্টির যে বেগটা কিংবা অ্যাঙ্গেলটা যে দেখা যাচ্ছে যে এই 45 ডিগ্রি কোণে পড়বে, 45 ডিগ্রি কোণে এই যে পড়তেছে 45 ডিগ্রিতে, 45 ডিগ্রি কোণে পড়তেছে, এটা কার সাপেক্ষে বার করা হচ্ছে? এই 6 মিটার পার সেকেন্ড বেগে যে আছে, তাহলে এনার সাপেক্ষে বার করা হচ্ছে। তার মানে ইনি কি নেগেটিভ হয়ে যাচ্ছে, উল্টায় যাবে 6 মিটার পার সেকেন্ড। এখানে 45 ডিগ্রি, এই থিটার মান তাহলে কত? থিটার মান 45, থিটা 45, আলফা 90, রাইট? আলফা 90। তাহলে এখানে কি আসতেছে? ট্যান থিটা সমান, যার সাথে থিটা সে মুক্ত, আর তাহলে 6 সাইন আলফা, সাইন 90, সাইন 90 এর মান কত? 1, কস 90 এর মান কত? 0, তার মানে বাকিটা চলে যাচ্ছে 6/r। তাহলে ট্যান 45, ট্যান 45 এর মান কত? 1, তাহলে আর সমান কত হচ্ছে? 6। তারপরে কত বেগে চললে, আরোহী কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগে চললে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে বলে মনে হবে? তো এই কোশ্চেনগুলোই সেমভাবে আর কি আসে। তো এই রিলেটেড একটু কোশ্চেন দেখে যাও, বাকিটা এই লজিকের মধ্যে আর কি। তো আজকে আমাদের ভেক্টরের উপর এই ওয়ান শট ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল। আশা করি তোমরা সব টপিককেই আর কি ক্লিয়ার হইতে পারছো। আরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর অল দ্য বেস্ট, পড়াশোনা করো, ভার্সিটি যেহেতু এক্সামগুলো সামনে আছে, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।